বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সকলকে সুস্বাগতম। আজ আমরা করতে চলেছি ক্লাস 12-এর 2015 থেকে 2020 পর্যন্ত যে সকল এমসিকিউগুলো এসেছিল ইতিহাসে প্রত্যেকটি চ্যাপ্টার থেকে, সেইগুলো কিন্তু আজ আমরা আলোচনা করে নেব। তোমরা জানো আমাদের সিলেবাস রিডিউস হয়েছে, তো সুতরাং যে চ্যাপ্টারগুলো রিডিউস করা হয়েছে সেগুলো থেকে কিন্তু কোশ্চেন স্বভাবতই এখানে নেই। তো প্রথমেই দেখো, তোমাদের জন্য আমি যেটা করেছি যে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে যে মার্কসটা, যে নাম্বারে কোশ্চেন আসবে সেইগুলো কিন্তু তোমাদের জন্য ভাগ করা রয়েছে। দেখো, এমসিকিউ তোমাদের 4 নাম্বার আসবে এখান থেকে, এসিকিউ এখান থেকে কিন্তু আসবে না, সুতরাং এখান থেকে এসিকিউ নিয়ে চিন্তা করার কোনো বিষয় নেই। আর এলএকিউ যেটা 8 নাম্বারের আমাদের কোশ্চেন আসে, এখান থেকে কিন্তু 8 নাম্বারের একটা কোশ্চেন আসবেই, তোমাদের কিন্তু এখান থেকে পড়তেই হবে। তো চলো আর কথা না বাড়িয়ে এবার কোশ্চেনগুলো দেখে নেওয়া যাক। প্রথমেই দেখো যে কোশ্চেনটা আছে, এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট কোশ্চেন। ভারতের ইতিহাসে জাতীয়তাবাদী ব্যাখ্যাকার হলেন রমেশচন্দ্র মজুমদার। পরবর্তী কোশ্চেন কি আছে, আর্লি হিস্ট্রি অফ ইন্ডিয়া গ্রন্থের লেখককে ভিনসেন্ট স্মিথ। এখানে তোমাদের বলে রাখি, এবার কিন্তু তোমাদের আর্লি হিস্ট্রি অফ ইন্ডিয়া না দিয়ে দিতে পারে অক্সফোর্ড হিস্ট্রি অফ ইন্ডিয়া। এটাকে লিখেছেন, এটা লিখেছেন ভিনসেন্ট স্মিথ। এভাবে কিন্তু কোশ্চেন আসতে পারে। এই দুটো বইয়ের নাম তোমরা ভালোভাবে মনে রাখবে, আর্লি হিস্ট্রি অফ ইন্ডিয়া আর অক্সফোর্ড হিস্ট্রি অফ ইন্ডিয়া। এই দুটো বই লিখেছেন ভিনসেন্ট স্মিথ। তো চলো নেক্সট কোশ্চেন দেখা যাক। সব ইতিহাসই সমকালীন ইতিহাস, এটি কার উক্তি? এটি ক্রোচেরের উক্তি। পরে কোশ্চেন দেখো, রাজতরঙ্গিনী রচনা করেন কে? কলহন। পরে কোশ্চেন যেটা আছে, মিথ কথাটি এসেছে মিথোস থেকে, যেটি একটি গ্রিক শব্দ। কোশ্চেনটা অন্যভাবে কি আসতে পারে, মিথ কথাটি কোন শব্দ থেকে এসছে, অর্থাৎ মিথোসটা তোমাদের সেখানে কিন্তু উত্তর লিখতে হবে। পরে কোশ্চেন দেখো, সেটাও খুব ইম্পর্টেন্ট, জীবনের জলসাঘরে কার আত্মজীবনী? মান্না দে। বা এখানে কোশ্চেন তোমাদের উল্টে যেটা আসতে পারে, যে জীবনের জলসাঘরে কি ধরনের রচনা তোমাদের দিয়ে দিল, পুরাণ কথা হতে পারে, বা তোমাদের বীরগাথা হতে পারে, কিংবদন্তি হতে পারে, না আত্মজীবনী। সেই দিকে তোমাদের নজর রেখে উত্তরটা দিতে হবে। তাহলে উত্তরটা কি হবে? জীবনের জলসাঘরে একটি আত্মজীবনীমূলক রচনা। তো চলো এবার নেক্সট কোশ্চেন দেখা নেওয়া যাক। এর পরের কোশ্চেনটা দেখো, এটা আমরা ছোটবেলা থেকেই প্রত্যেকটা ইতিহাসের বইয়ে প্রায় পড়ে আসছি, ক্লাস 11-এও আমাদের ছিল, যে ইতিহাস একটি বিজ্ঞান, এর বেশিও নয় কমও নয়। এটি কার উক্তি? এটি বিউডির উক্তি। পরের কোশ্চেন যেটা আছে সেটা দেখো, 71-এর ডায়েরি নামক স্মৃতিকথাটি কার রচনা? সুফিয়া কামালের রচনা। এখানে দেখো পরের কোশ্চেন কি আছে, বৈজ্ঞানিক ইতিহাস চর্চার জনককে? উত্তর হবে থুকিডিডিস। এটা কিন্তু খুব ভালোভাবে মনে রাখবে, আমি যে কারণে পুরো উত্তরটাই লাল কালিতে লিখেছি, যে বৈজ্ঞানিক ইতিহাস চর্চার জনককে, তখন থুকিডিডিস। শুধু যদি বলা হয় ইতিহাস চর্চার জনককে, তখন কিন্তু উত্তরটা আলাদা হয়ে যাবে, বা আধুনিক ইতিহাস চর্চার জনককে, তখন কিন্তু উত্তর পুরোপুরি আলাদা। এটা কিন্তু মাথায় রেখে তোমাদের উত্তর দিতে হবে। পরের কোশ্চেন যেটা আছে সেটা দেখো, মণিকুন্তলা সেন রচিত স্মৃতিকথাটির নাম কি? সেদিনের কথা। এখানেও কিন্তু একইভাবে যে আসতে পারে, যে সেদিনের কথা কি ধরনের রচনা, তখন এটা উত্তর হবে স্মৃতিকথা। পরের কোশ্চেন দেখো, লুভার মিউজিয়াম কোথায় অবস্থিত? এটি ফ্রান্সে অবস্থিত, বা তোমাদের অপশানে ফ্রান্স না দিয়ে দিল প্যারিস, তখন উত্তরটা কিন্তু প্যারিস হবে। অপশান কি আছে সেই হিসাবে উত্তর দেবে, কিন্তু তোমাদের 2020 সালের কোশ্চেনে অপশানে ফ্রান্স ছিল, তোমরা ফ্রান্স উত্তর দেবে যদি কোশ্চেনে অপশানে ফ্রান্স থাকে। তো চলো পরের কোশ্চেন এবার দেখে নেওয়া যাক। এবার চলো দেখে নেওয়া যাক পরবর্তী অধ্যায় থেকে কি কি কোশ্চেন এসেছিল। তো পরবর্তী অধ্যায় যেটা আছে, ঔপনিবেশিক আধিপত্যের প্রকৃতি। এখান থেকে যেরকম কোশ্চেনটা আসে সেরকম হচ্ছে, দেখো তোমাদের এমসিকিউ আসবে এখান থেকে 3 নাম্বার, এসিকিউ আসবে 7 নাম্বারের, এলএকিউ আসবে 2টো। তো তোমরা এখান থেকে যে কোনো একটাও লিখতে পারো, আবার 2টোও লিখতে পারো, কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে বিভাগ ক থেকে 2টো এবং বিভাগ খ থেকে কিন্তু তোমাদের 2টো কোশ্চেনের অ্যান্সার কিন্তু মাস্ট দিতেই হবে। আর একটা কোশ্চেনের অ্যান্সার তোমরা যে কোনো গ্রুপ থেকে কিন্তু দিতে পারো, সেটা মাথায় রেখে তোমরা কাজ করবে। বিভাগ ক থেকে প্রথমেই 5টা কোশ্চেনের অ্যান্সার কিন্তু দিয়ে দিলে চলবে না। এবার দেখো এখান থেকে যে কোশ্চেনগুলো এসেছিল, চীনে ইউরোপের বাণিজ্যের সূত্রপাত হয় ক্যান্টন বন্দরের মধ্যে দিয়ে। 1772 খ্রিস্টাব্দে কে বাংলার দ্বৈত শাসনের অবসান ঘটান? ওয়ারেন হেস্টিংস। এখানে দেখো কোশ্চেনটা আমি তোমাদের জন্য একটু আলাদাভাবে লিখেছি, মানে যেরকম পরীক্ষার কোশ্চেনটা এসেছিল সেইভাবে লিখেছি, যাতে তোমাদের উত্তরটা বুঝতে সুবিধা হয়। তো পুরো কোশ্চেনটা দেখো, তারপর আমি তোমাদের উত্তর জানাচ্ছি। যে লর্ড কর্নওয়ালিস প্রবর্তিত ভূমি রাজস্বের ব্যবস্থা হলো, এখানে দেখো 4টে অপশান দেওয়া রয়েছে, 10সালা ব্যবস্থা, চিরস্থায়ী ব্যবস্থা, 5সালা ব্যবস্থা এবং রাওয়াতবাড়ি বন্দোবস্ত। এবার এখানে দেখো অপশানগুলো কী কী আছে, আমি তোমাদের শুধু ঠিক অপশানটাই বলবো, তোমরা উত্তরটা দেখে নাও।
এখানে দেখো অনেকগুলো অপশান দেওয়া রয়েছে, একটা হচ্ছে ক ঠিক, ক খ গ ভুল, মানে ক ঠিক, খ গ ঘ ভুল, এইভাবে উত্তরটা দেওয়া রয়েছে, অন্যটাও ঠিক অন্যভাবে। কিন্তু আমরা জানি যে কর্নওয়ালিস প্রবর্তন করেছিল দশশালা এবং চিরস্থায়ী বন্দোবস্ত, এই অপশানগুলোর মধ্যে থেকে। তো তাহলে উত্তর কোনটা ঠিক হবে? ক আর খ ঠিক, গ আর ঘ ভুল, অর্থাৎ সি এর অপশানটা হবে। তোমরা এখানে দেখো সালগুলো কিন্তু উল্লেখ করা রয়েছে, ভালোভাবে তোমরা দেখে নাও। আমি এখানে অপশানে যখন দিয়েছি তখন কিন্তু আমি পাশে কেটে দিয়েছি যে কোন অপশানগুলো হবে না আর কোন দুটো হবে, তোমরা ভালোভাবে দেখে নাও। এখানে দেখো পরের কোশ্চেন কি আছে, ভারতের কোন রাজ্যে ইংরেজরা প্রথম রাজনৈতিক আধিপত্য স্থাপন করে? এটা হবে বাংলা। নানকিং এর সন্ধি কবে স্বাক্ষরিত হয়? খুবই ইম্পর্টেন্ট একটা সন্ধি এটা, তোমরা জানো যে এখানে এটা কবে স্বাক্ষরিত হয়েছিল? তোমাদের ঘটনাটা একবার বলি, যে প্রথম আফিমের যুদ্ধে পরাজিত হয়ে কিন্তু চীন ইংরেজদের সঙ্গে এই সন্ধি স্বাক্ষরে বাধ্য হয়। এই সন্ধির শর্তানুযায়ী তাদের কি কি করতে হয়েছিল? হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছিল, কিন্তু তোমাদের সুবিধার্থে আমি উত্তরগুলো বলে দিচ্ছি যে কি কি তাদের করতে হয়েছিল। এটা কিন্তু 2015 সালে কোশ্চেন এসেছিল যে নানকিংয়ের সন্ধির শর্তগুলি লেখো। তো শর্তগুলি কি ছিল দেখো, ক্যান্টন, সাংহাই, অ্যাময়, ফুচাও, নিঙ্গপো, চীনের এই 5টি বন্দর ইউরোপীয় বণিকদের বাণিজ্য এবং ব্যবসার উদ্দেশ্যে খুলে দেওয়া হয়। দ্বিতীয় কি, এই বন্দরগুলিতে ইউরোপীয়রা নিজস্ব কনসাল নিয়োগের অধিকার পান। তৃতীয় যে শর্তটি ছিল সেটি হচ্ছে হংকং বন্দর চিরকাল ইংরেজদের ব্যবসার উদ্দেশ্যে ছেড়ে দেওয়া হয়। আর লাস্ট যেটা করা হয় সেটা হচ্ছে কোহং প্রথা, চীনে যেটা প্রচলিত ছিল অনেকদিন ধরে, সেই প্রথাটা কিন্তু বাতিল করা হয়। এবার প্রশ্ন হচ্ছে, যেটা আমাদের এখানে কোয়েশ্চেন, যে নানকিংয়ের সন্ধি স্বাক্ষরিত হয় কবে? 1842 খ্রিস্টাব্দে। তো চলো এবার নেক্সট কোয়েশ্চেন দেখে নেওয়া যাক। খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, কারণ এটা কিন্তু অনেক অধ্যায় কমন। তোমরা যদি পড়ে থাকো বইটা তাহলে দেখবে যে এই কোশ্চেনটা কিন্তু প্রায় সব জায়গা থেকে কমন, প্রত্যেকটা প্রথম 3টে অধ্যায় থেকে তোমরা কিন্তু কমন পেয়েই যাচ্ছ। তো সুতরাং এই কোশ্চেনটা একটু জোর দিয়ে মনে রেখো যে লর্ড ওয়েলেসলি ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেছিলেন এবং সেটি করেছিলেন 1800 খ্রিস্টাব্দে। পরবর্তী কোশ্চেন দেখো, রেগুলেটিং অ্যাক্ট বা রেগুলেটিং আইন পাশ হয় 1773 খ্রিস্টাব্দে। পরে কোশ্চেনটা একটু গুরুত্ব সহকারে দেখো, যে এখান থেকে তোমরা কিন্তু দুটো উত্তর পেয়ে যাচ্ছ। একটা তো প্রথম যে কোশ্চেনটা করা হয়েছে সেটা দেখো, বক্সারের যুদ্ধ 1764 খ্রিস্টাব্দে কে জড়িত ছিলেন না? খুব ভালোভাবে দেখো যে কে জড়িত ছিলেন না। প্রথম উত্তরটা তো তোমরা পেয়ে গেলে যে বক্সারের যুদ্ধ কত সালে হয়েছিল। এবার জড়িত ছিলেন না কে? সিরাজউদ্দৌলা। এবার এখান থেকে যে কোশ্চেনটা তোমাদের ঘুরিয়ে আসতে পারে যে বক্সারের যুদ্ধে কাদের মিলিত বাহিনী ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছিল? উত্তরটা কি হবে? মীর কাসিম, অযোধ্যার নবাব সুজাউদ্দৌলা এবং বাদশাহ দ্বিতীয় শাহ আলম। এইটা কিন্তু তোমরা এতগুলো উত্তর পেয়ে গেলে, এটা ভালোভাবে মনে রাখবে, তাহলে 3খানা উত্তর কিন্তু তোমরা উত্তর দিতে পারবে। পরে কোশ্চেনটা দেখো, বোর্ড অফ রেভিনিউ এর সংগঠন করেন লর্ড ওয়ারেন হেস্টিংস। পরে কোশ্চেন দেখো যেটা আছে, এশিয়ার কোন দেশ বিদেশি বণিকদের বিরুদ্ধে প্রথম পদক্ষেপ গ্রহণ করে? চীন। বন্দিবাসের যুদ্ধ হয়েছিল 1760 খ্রিস্টাব্দে। পিটের ভারত শাসন আইন পাশ হয়েছিল 1784 খ্রিস্টাব্দে। পরে কোশ্চেন দেখো, রাওয়াতবাড়ি বন্দোবস্ত 1820 খ্রিস্টাব্দে প্রবর্তিত হয়েছিল মাদ্রাজে বা দক্ষিণ ভারতে। টয়েনসিনের সন্ধি স্বাক্ষরিত হয় 1858 খ্রিস্টাব্দে। এর পরের দেখো স্তম্ভ মেলাও যেটা আসে, সেখানে কোয়েশ্চেনগুলো যেগুলো এসেছিল দেখো, ফারুক শিয়রের ফরমান কত খ্রিস্টাব্দে? 1717 খ্রিস্টাব্দে। পিটের ভারত শাসন আইন 1784 খ্রিস্টাব্দে। রেগুলেটিং অ্যাক্ট 1773 খ্রিস্টাব্দ। কোম্পানির দেওয়ানি লাভ 1765 খ্রিস্টাব্দ। এর পরে যেটা এসেছিল সেটা দেখো, টিপু সুলতান শ্রীরঙ্গপত্তমের সন্ধি, রণজিৎ সিংহ অমৃতসরের সন্ধি, মীর কাসিম বক্সারের যুদ্ধ, লর্ড ডালহাউসি চিলিয়ানওয়ালাবাগ যুদ্ধ। পরবর্তী কোশ্চেন, বোগের সন্ধি 1843 খ্রিস্টাব্দ, তয়েনসিনের সন্ধি 1858 খ্রিস্টাব্দ, পিকিংয়ের সন্ধি 1860 খ্রিস্টাব্দ, নানকিংয়ের সন্ধি 1842 খ্রিস্টাব্দ। এরপর চলে যাওয়া যাক পরবর্তী অধ্যায়। চলো পরবর্তী কোশ্চেন দেখো, পরবর্তী অধ্যায়ে যেটা আসছে যে সাম্রাজ্যবাদের বিরুদ্ধে প্রতিক্রিয়া। এখান থেকে 7 নম্বরের এমসিকিউ, 6 নম্বরের এসিকিউ এবং এলএকিউ আসছে 16 নম্বরের, অর্থাৎ একটাও আসতে পারে, দুটো হতে পারে। তো কোশ্চেনটা দেখো, প্রথম যেটা আছে, তত্ত্ববোধিনী পত্রিকা প্রকাশ করেন দেবেন্দ্রনাথ ঠাকুর। বিরসা লিঙ্গাম দক্ষিণের বিদ্যাসাগর নামে পরিচিত।
পরবর্তী কোশ্চেন, সিং চুং হু এর প্রবর্তক ছিলেন সান ইয়াং সেন। পরবর্তী কোশ্চেন, বর্তমান ভারত কে রচনা করেন? বিবেকানন্দ। এখানে অন্য আসতে পারে যে প্রাচ্য পাশ্চাত্য, পরিব্রাজক, এই সমস্ত বইগুলি কে লেখেন, সেটাও কিন্তু হবে বিবেকানন্দ। পরবর্তী কোশ্চেন দেখো, খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, যে রামমোহন রায়কে রাজা উপাধি দেন কে? মোগল সম্রাট দ্বিতীয় আকবর। পরবর্তী কোশ্চেন দেখো যেটা, সেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এটা কিন্তু এসএকিউতেও এসে থাকে, যে গুজরাটের খেরা জেলার দরিদ্র কৃষকদের কি বলা হতো? কুনবি। কোশ্চেন আসে যে কুনবি কাদের বলা হতো, তো তোমরা এটা লিখে দিলেই উত্তরটা 1 নাম্বার পেয়ে যাবে। তো পরবর্তী কোশ্চেন দেখো, হিন্দু পায়োনিয়ার পত্রিকাটি প্রকাশ করত নববঙ্গ গোষ্ঠী। পরবর্তী কোশ্চেন, কুওমিন্তাং দলের প্রতিষ্ঠাতা কে? সান ইয়াং সেন। শুদ্ধি আন্দোলনের প্রবর্তক ছিলেন কে? স্বামী দয়ানন্দ সরস্বতী। শ্রীরামপুর ত্রয়ী নামে কারা পরিচিত? কেরি, মার্সম্যান ওয়ার্ড। এই দুটি কোশ্চেনে কিন্তু যে শুদ্ধি আন্দোলন কি বা শ্রীরামপুর ত্রয়ী নামে কারা পরিচিত, এই কোশ্চেনটা কিন্তু এসএকিউতেও আসে, তো তোমরা ভালোভাবে মনে রেখো। পরবর্তী কোশ্চেন, সত্যশোধক সভা বা সমাজ প্রতিষ্ঠা করেন জ্যোতিবা ফুলে। চীন ও জাপানের মধ্যে সিমোনোসাকির সন্ধি স্বাক্ষরিত হয় 1895 খ্রিস্টাব্দে। কোন গভর্নর জেনারেলের আমলে মেকলে মিনিটস গৃহীত হয়? বেন্টিংয়ের আমলে। মোহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজের প্রথম অধ্যক্ষ ছিলেন থিওডর বেক। চীনের চৌঠা মে আন্দোলনের নিরিখে জিওগুও শব্দটির অর্থ কী? দেশকে রক্ষা করো। রাজা রামমোহন রায় আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন 1815 খ্রিস্টাব্দে। তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক অক্ষয় কুমার দত্ত। পরবর্তী কোশ্চেন, দি ইন্ডিয়ান মুসলমান গ্রন্থের লেখক উইলিয়াম হান্টার। পরের অধ্যায় থেকে চলো দেখে নেওয়া যাক ঔপনিবেশিক ভারতের শাসন। এখান থেকে এমসিকিউ 5 নাম্বার, এসএকিউ 6 নাম্বার, আর এলএকিউ 2টি আসবে। তো এবার দেখো প্রথম কোশ্চেন কি আছে, গান্ধী প্রবর্তিত হরিজন কথার অর্থ কি? ঈশ্বরের সন্তান। 1909 খ্রিস্টাব্দে ভারতের ভাইসরয় কে ছিল? লর্ড মিন্টো। ত্রিপুরী কংগ্রেসে সুভাষচন্দ্রের প্রতিদ্বন্দ্বী কে ছিলেন? ডক্টর পট্টভি সীতারামাইয়া। পরে কোশ্চেন দেখো, মুসলিম লীগের কোন অধিবেশনে পাকিস্তান দাবি করা হয়? লাহোর অধিবেশনে। 1943 খ্রিস্টাব্দে দুর্ভিক্ষের সময় ভারতের ভাইসরয় কে ছিলেন? ওয়াভেল। ভাইকামে মন্দিরে প্রবেশ আন্দোলন করেন কেপি কেশব মেনন। জাতীয় কংগ্রেস এবং মুসলিম লীগের মধ্যে লখনৌ চুক্তি সম্পাদিত হয় 1916 খ্রিস্টাব্দে। বারদৌলি সত্যাগ্রহের নেতৃত্ব দেন কে? বল্লভভাই প্যাটেল। এখানেও দেখো একই কোশ্চেন, যেটা গুজরাটের খেরা জেলার দরিদ্র কৃষকেরা কি নামে পরিচিত? কুনবি। মিরাট ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত নন। এখানে তোমাদের সবার নামগুলো দেখে নিতে হবে একবার, চলো দেখে নেওয়া যাক। এখানে দেখো তোমাদের এই যে নামগুলো আছে, এস এ ডাঙ্গে, মুজাফফর আহমেদ এবং ফিলিপস প্রাট, এরা কিন্তু সকলে মিরাট ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত হন, শুধুমাত্র সোমনাথ লাহিড়ী বাদ দিয়ে। তো উত্তর এখানে কি হবে? মিরাট ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত নন সোমনাথ লাহিড়ী। পরবর্তী কোশ্চেন দেখো, মুসলিম লীগের কোন অধিবেশনে পৃথক পাকিস্তানের দাবি তোলা হয়? লাহোর অধিবেশনে। মরলে মিন্টো সংস্কার আইন প্রবর্তিত হয় 1909 খ্রিস্টাব্দে। পরবর্তী কোশ্চেন, ত্রিপুরী কংগ্রেসের সভাপতি নির্বাচিত হন সুভাষচন্দ্র বসু। পৃথক নির্বাচনের নীতি প্রবর্তিত হয় যে আইনে, তা হলো 1909 খ্রিস্টাব্দের ভারত শাসন আইনে। এটাও কিন্তু একটি খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। পরবর্তী কোশ্চেনে চলে যাওয়া যাক। পুনা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল 1932 খ্রিস্টাব্দের 42 সেপ্টেম্বর। পরবর্তী কোশ্চেন এবং এই অধ্যায় থেকে শেষ কোশ্চেন যেটা হচ্ছে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন বাংলায় 50-এ মন্বন্তর হয়েছিল 1943 খ্রিস্টাব্দে, আর বঙ্গাব্দে কত সালে? সেটা তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে যে বঙ্গাব্দে অর্থাৎ বাংলা সাল অনুযায়ী কত সালে বঙ্গাব্দে 50-এ মন্বন্তর সংগঠিত হয়েছিল। এবার চলো পরবর্তী অধ্যায় থেকে কি কি কোশ্চেন এসেছিল সেটা দেখে নেওয়া যাক। দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং উপনিবেশ সমূহ। এখানে এমসিকিউ আসবে 5 নাম্বার, এসএকিউ 5 নাম্বারের এবং এলএকিউ আসবে 2টো এখান থেকে। তো প্রথম কোশ্চেন দেখো, 1946 খ্রিস্টাব্দে নৌ বিদ্রোহ শুরু হয় তলোয়ার নামক জাহাজে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মার্কিন রাষ্ট্রপতি ছিলেন রুজভেল্ট। ব্রিটিশ ভারতের শেষ ভাইসরয় ছিলেন মাউন্ট ব্যাটেন। পরবর্তী কোশ্চেন দেখো, আজাদ হিন্দ সরকার কোথায় গঠিত হয়েছিল? সিঙ্গাপুরে। ক্রেপস মিশন যখন ভারতে এসেছিল তখন ভারতের রাষ্ট্রপতি
ব্রিটিশ প্রধানমন্ত্রী ক্রিপস মিশন যখন ভারতে এসেছিল তখন ব্রিটিশ প্রধানমন্ত্রী কে ছিলেন? উইনস্টন চার্চিল। এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, তোমরা কিন্তু খুব ভালোভাবে মনে রাখবে যে ক্রিপস মিশন যখন ভারতে এসেছিল তখন ব্রিটিশ প্রধানমন্ত্রী ছিলেন উইনস্টন চার্চিল। পরবর্তী কোশ্চেন দেখো, ব্রিটিশ পার্লামেন্টে ভারতের স্বাধীনতা আইন পাশ হয় 1947 খ্রিস্টাব্দের 4 জুলাই। দ্বিতীয় কোশ্চেন, ইন্ডিয়া উইন্স ফ্রিডম এর লেখক মৌলানা আবুল কালাম আজাদ। এখানে দেখো পরের কোশ্চেন যেটা আছে, যেভাবে তোমাদের পরীক্ষার খাতায় লিখতে হয় ঠিক সেইভাবে আমি তোমাদের এই উত্তরটা করে দিয়েছি। যেরকম তোমরা দুটো পরীক্ষা দিয়েছো, যে অপশানের জন্য আলাদা জায়গা থাকে, সেখানে ঠিক অপশানটা তোমাদের লিখতে হয়। যেখানে দেখো ক্যাবিনেট মিশনের সদস্য ছিলেন না, তো এখানে একমাত্র ক্যাবিনেট মিশনের সদস্য ছিলেন না লর্ড ওয়াবেল, এবং ক্যাবিনেট মিশনে 3 জন সদস্য ছিলেন। তারা কে ছিলেন? স্যার স্ট্যাফোর্ড ক্রিপস, এভি আলেকজান্ডার, লর্ড প্যাথিক লরেন্স। তো এখানে উত্তরটা কি হবে? উত্তর হবে গ, যে আমি যেরকম দাগ নাম্বার দিয়েছি, যে ক খ নিচে ওপর নিচে আছে আর গ ঘটা ওদিকে আছে, তো এখানে গ এর উত্তরটা হচ্ছে লর্ড ওয়াবেল, উত্তরটা হবে গ। নেক্সট কোয়েশ্চেন দেখো, কত খ্রিস্টাব্দে 7ই ডিসেম্বর জাপান পার্ল হারবার আক্রমণ করেন? 1941 খ্রিস্টাব্দে। এখানে দিয়ে দিতে পারে যে 1941 খ্রিস্টাব্দে কত তারিখে জাপান পার্ল হারবার বন্দর আক্রমণ করে, বা এসএকিউতে কোশ্চেন আসতে পারে যে জাপান পার্ল হারবার বন্দর আক্রমণ করেছিল কেন। তো লাস্ট কোশ্চেন খুবই ইম্পর্ট্যান্ট আর খুবই সহজ, যেটা আমরা ছোটবেলা থেকেই জেনে আসছি, যে গান্ধী বুড়ি নামে পরিচিত কোন মহিলার স্বাধীনতা সংগ্রামী? মাতঙ্গিনী হাজরা। তো তোমাদের এখানে একটা উত্তর কমেন্ট করে জানাতে হবে যে মাতঙ্গিনী হাজরা কোন আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। তো চলো এবার পরে কোশ্চেন দেখে নেওয়া যাক। এখান থেকে স্তম্ভ মিল যে কোশ্চেনটা আসে, সেখান থেকে যেটা এসেছিল সেটা হচ্ছে হিরোশিমা জাপান, থাকিন নু দোবাম অ্যাসোসিয়েশন, পার্ল হারবার মার্কিন যুক্তরাষ্ট্র, চিয়াং কাই শেক কুওমিন্তাং। সরি বন্ধুরা, তোমাদের আমি সাম্রাজ্যবাদের বিরুদ্ধে প্রতিক্রিয়া থেকে যে স্তম্ভ মিলটা এসেছিল সেটা বলতে ভুলে গিয়েছিলাম, তো তোমরা এবার দেখে নাও। স্যার হাইডিস্ট, হিন্দু কলেজ, জেমস প্রিন্সেপ প্রাচ্যবাদী, পার্থেনন ইয়াং বেঙ্গল, রাজা রামমোহন রায় পাশ্চাত্যবাদী। তো বন্ধুরা এটাই ছিল আজকের, এই কটাই কোয়েশ্চেন ছিল এমসিকিউ, যেহেতু এগুলো পরবর্তী ভিডিওতে আমি তোমাদের এসএকিউগুলোতে দেবো। তো তোমরা বন্ধুরা একটা জিনিস লক্ষ্য করো, যে কোশ্চেনগুলো তোমরা দেখছো, যে ইয়ারলি যে কোশ্চেনগুলো এসেছে সেইগুলোই কিন্তু এসএকিউতে নানাভাবে ঘুরিয়ে আসে। তো এবারেও আমাদের যে কোশ্চেনগুলো আছে, যেরকম আমরা দেখছি যে বিগত বছরের কোশ্চেনগুলো করলে আমাদের পরীক্ষায় কোশ্চেন কমন চলে আসছে, ঠিক সেভাবে তোমাদের কোশ্চেনগুলো হয়তো এমসিকিউতে এলো না, হয়তো এসএকিউতে দিয়ে দিল, বা তোমাদের যে বড় কোশ্চেনগুলোও আসে তাতে যেরকম রাজা রামমোহন রায় সম্বন্ধে ধরো কোনো তোমাদের টিকা এলো, যে বড় কোশ্চেনটা যেটা লিখতে হয় সমাজ সংস্কারে রাজা রামমোহন রায়ের ভূমিকা লেখো, সেখানেও কিন্তু তোমাদের এই ছোট ছোট লাইনগুলো কাজে লেগে যাবে। তো তোমরা ভালোভাবে এইগুলো মুখস্থ করতে থাকো, আশা করি তোমাদের সকলের পরীক্ষা ভালো হবে। বন্ধুরা তোমাদেরকে আজ বিদায় জানাই, ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। তোমাদের সঙ্গে দেখা হবে পরবর্তী ভিডিওতে।